আজকে আমাদের হাতে দারুণ একটা শব্দের তালিকা আছে। চলুন এখান থেকে জরুরি কয়েকটা ইংরেজি শব্দ নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তবে এটা কিন্তু শুধু শব্দার্থ শেখার ক্লাস নয়। আমরা বরং একটা মজার প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক। আমরা দেখব কিভাবে আমাদের ভাষাশক্তি, জ্ঞান আর সম্পাদকে প্রায় একই রকম ধারণার সুতোয় বাঁধে। খেয়াল করলে দেখা যায় একজন প্রাণবন্ত বা এবিউলিয়েন্ট মানুষ, একজন বিদ্বান বা এরুডাইট ব্যক্তি, অথবা একজন মহানুভব বা ম্যাগন্যানিমাস ব্যক্তি, সবাই যেন এক ধরনের প্রাচুর্য বা ওভারফ্লো প্রকাশ করে। এক্স্যাক্টলি। একদিকেই প্রাচুর্য আর অন্যদিকের অভাব বা ঘাটতি। এই দুই বিপরীত ধারণাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা তিনটি জগতে ডুব দেব। প্রথমত আমাদের শারীরিক ও মানসিক শক্তির জগৎ, হুম। দ্বিতীয়ত আমাদের জ্ঞান ও শিক্ষার জগৎ, এবং সবশেষে আমাদের আর্থিক অবস্থা সম্পদ ও দারিদ্র্যের জগৎ। দেখা যাক এই শব্দগুলো আমাদের নিজেদের এবং চারপাশের পৃথিবীকে বুঝতে কিভাবে সাহায্য করে। তাহলে চলুন শুরু করা যাক শক্তির জগৎ দিয়ে। আচ্ছা, শক্তির কথা উঠলেই আমাদের মাথায় সাধারণত খুব অ্যাক্টিভ কিছু আসে, কিন্তু আমরা শুরু করছি ঠিক তার উল্টো একটা শব্দ দিয়ে, ল্যাসিটিউড। এর মানে হলো ক্লান্তি, অবসাদ বা একটা নিস্তেজ ভাব। এটা মনে রাখার একটা বেশ সহজ উপায় আছে। লেজি অ্যাটিটিউড কথাটা ভাবলেই ল্যাসিটিউড শব্দটা মাথায় চলে আসে। হুম। যেমন বলা যেতে পারে, আফটার আ উইক অফ ইন্টেন্স ওয়ার্ক, আ ফিলিং অফ ল্যাসিটিউড ওয়াশড ওভার হিম অন স্যাটারডে মর্নিং। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। ল্যাসিটিউডকে আমরা প্রায়ই আর একটা শব্দের সাথে গুলিয়ে ফেলি, টর্পর। টর্পর? হ্যাঁ, ল্যাসিটিউড হলো সেই ক্লান্তিটা যখন শরীর বা মন চলে না, কিন্তু আপনি সজাগ আছেন, অনেকটা এনার্জি ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ার পরের অবস্থার মতো। কিন্তু টর্পর হলো আরও গভীর একটা নিষ্ক্রিয়তার অবস্থা, প্রায় জড় পদার্থের মতো। ও আচ্ছা। শীতকালে ভাল্লুকের শীতঘুম বা হাইবারনেশনের কথা ভাবা যেতে পারে। ওই সময় ভাল্লুকটা টর্পরে থাকে। তার মানে আমি যদি সারাদিন কাজ করে ক্লান্ত হই, সেটা হলো ল্যাসিটিউড। আর শীতের সকালে কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছে না করার যে চূড়ান্ত জড়তা, সেটাকে কি টর্পর বলা যায়? হ্যাঁ, অনেকটাই কাছাকাছি। আধুনিক জীবনে আমরা যেটাকে বার্নআউট বলি, তার দুটো স্তরই এই শব্দগুলো দিয়ে প্রকাশ করা যায়। প্রাথমিক ক্লান্তিটা ল্যাসিটিউড, কিন্তু যখন পরিস্থিতি এমন হয় যে মানুষ বিছানা ছেড়েই উঠতে পারে না, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়, সেই চরম নিষ্ক্রিয়তাকে টর্পরের সাথে তুলনা করা যায়। ইন্টারেস্টিং। তর্পর শব্দটা মনে রাখার জন্য টর্টয়েজ বা কচ্ছপের কথা ভাবা যেতে পারে। ধীর, শান্ত, প্রায় নিথর। বাহ! ক্লান্তি আর জড়তার মধ্যে এত সূক্ষ্ম পার্থক্য! আচ্ছা, তাহলে এবার এই নিস্তেজ অবস্থা থেকে বেরিয়ে একটু প্রাচুর্যের দিতে যাই। আমাদের পরের শব্দটি হলো ইবিউলিয়েন্ট। শব্দটা শুনলেই কেমন একটা বুদবুদের মতো অনুভূতি হয়? ঠিক ধরেছেন। এর উৎসটাই হলো ফোটন্ত জল বা বয়লিং। ফোটন্ত জলের বুদবুদ থেকে যে উচ্ছ্বাস আর শক্তি বেরিয়ে আসে, সেটাই হলো এবিউলিয়েন্স। একজন মানুষ যখন আনন্দ বা উত্তেজনায় ফেটে পড়েন, তখন তার অবস্থাকে এবিউলিয়েন্ট বলা যায়। যেমন, দ্য টিম ওয়াজ ইন অ্যান এবিউলিয়েন্ট মুড আফটার উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ। এই উত্তেজনা তো সবসময় ইতিবাচক হয় না, তাই না? মানে উত্তেজনা তো উস্কেও দেওয়া যায়। একদম। আর এখানেই আসছে আমাদের পরের শব্দ, ফোমেন্ট। এবিউলেন্স হল ভেতর থেকে আসা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। হুম। আর ফোমেন্ট হল বাইরে থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তেজনা তৈরি করা, সাধারণত কোনো খারাপ উদ্দেশ্যে। এর মানে হল উস্কে দেওয়া বা গোলমাল বাঁধানো। আজকাল সোশ্যাল মিডিয়াতে তো এটা প্রায়ই দেখা যায়, একটা ছোট ভুয়া খবর বা একটা উস্কানিমূলক পোস্ট দিয়ে কিভাবে মানুষের মধ্যে উত্তেজনা ফোমেন্ট করা হয়, অর্থাৎ ছড়িয়ে দেওয়া হয়। নিখুঁত উদাহরণ। মিসইনফরমেশন ইজ অফেন ইউজড টু ফোমেন্ট সোশ্যাল আনরেস্ট। দুটোই উত্তেজনা, কিন্তু এবিউলিয়েন্স হল আনন্দের বহির্প্রকাশ, আর ফোমেন্ট হল অশান্তি সৃষ্টির পায়তারা। উদ্দেশ্যটাই মূল পার্থক্য গড়ে তোলে। আচ্ছা, শক্তিরই জগতে আরও এক ধরনের দোদুল্যমানতা আছে, যেমন আমাদের পরের শব্দ অসিলেট। এর মানে হলো দোলায়মান হওয়া। এটা মনে রাখা খুব সোজা। অসিলেটিং ফ্যানের কথা ভাবলেই হয়, যেটা একবার ডানে ঘোরে আবার বায়। এই স্থির দোল খাওয়াটাই হলো অসিলেট। এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো, অসিলেটের সাথে প্রায় একই রকম শোনায় এমন একটা শব্দ আছে, ভ্যাসিলেট। ভ্যাসিলেট। হ্যাঁ, দুটোর মধ্যেই একটা দোদুল্যমানতার ভাব আছে, কিন্তু পার্থক্যটা খুব সূক্ষ্ম এবং
এবং গুরুত্বপূর্ণ। অসিলেট বলতে সাধারণত একটা নির্দিষ্ট ছন্দে দুটি বিন্দুর মধ্যে নড়াচড়া করা বোঝায়। সেটা ভৌত হতে পারে বা রূপকও হতে পারে। যেমন পাবলিক ওপিনিয়ন অসিলেটেড বিটুইন হোপ অ্যান্ড ফিয়ার। তাহলে ভ্যাসিলেট কোথায় ব্যবহার হবে? ভ্যাসিলেট ব্যবহার হয় মূলত সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে। যখন কোনো মানুষ দুটো বিকল্পের মধ্যে মনস্থির করতে পারে না, বারবার মত বদলায়, তখন সে ভ্যাসিলেট করে। ও, এটা তো খুব ইন্টারেস্টিং। তার মানে একজন ভ্যাসিলেট করে কারণ তার ভেতরের কম্পাসটা... ঠিক, তার ভেতরের কম্পাসটা স্থির নয়। কিন্তু একটা পেন্ডুলাম অসিলেট করে কারণ এটাই তার ধর্ম। বাহ, পার্থক্যটা তাহলে অভ্যন্তরীণ দ্বিধা বনাম বাহ্যিক গতি। জি। এই যে সিদ্ধান্তহীনতা বা ভ্যাসিলেশন, এটা তো অনেক সময় জ্ঞানের অভাব থেকেও আসতে পারে, তাই না? যখন আমরা কোনো বিষয়ে যথেষ্ট জানি না, তখনই তো দ্বিধায় ভুগি। চলুন জ্ঞানের এই জগৎটা নিয়েই আমাদের আলোচনার পরের অংশে যাওয়া যাক। খুব সুন্দর সংযোগ। হ্যাঁ, জ্ঞানের জগতে প্রবেশ করা যাক। আর জ্ঞানের কথা বললেই যে শব্দটা প্রথমে আসে তা হল এরুডাইট। এর মানে বিদ্বান বা পণ্ডিত। এডুকেটেড শব্দটা থেকে এটা মনে রাখা সহজ। যেমন, উই লিসেন টু অ্যান এরুডাইট লেকচার অন এনশিয়েন্ট হিস্ট্রি। কিন্তু আমার প্রশ্ন হল, একজন এরুডাইট ব্যক্তি আর একজন লোক দেখানো জ্ঞানীর মধ্যে পার্থক্যটা কি? আজকাল তো অনলাইন জ্ঞানীর অভাব নেই। এটাই এই বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরটা লুকিয়ে আছে তিনটি শব্দের মধ্যে: এরুডাইট, পেডান্টিক এবং এসোটেরিক। এরুডাইট হলেন সেই ব্যক্তি যার জ্ঞান প্রকৃত, গভীর এবং ব্যাপক। তিনি জানেন এবং তার জানাটা ভিত্তিযুক্ত। অন্যদিকে পেডান্টিক হলেন সেই ব্যক্তি যিনি নিজের জ্ঞান জাহির করার জন্য ছোটখাটো অপ্রয়োজনীয় বিষয়ের ওপর জোর দেন বা অন্যদের তুচ্ছ ভুলের জন্য করেজেক্টিভ করে বিরক্ত করেন। ওহ, একদম, অনেকটা সেরকম। কেউ হয়তো একটা দারুণ গল্প বলছে আর তার মধ্যে একজন বলে উঠল, আসলে ওই শব্দটার উচ্চারণটা ঠিক হলো না। গল্পের মূল ভাবটা নষ্ট করে দিয়ে নিজের জ্ঞান জাহির করা। ঠিক তাই। His pedantic insistence on minor details made the meeting unbearable. পাণ্ডিত্য আছে, কিন্তু তার প্রকাশটা বিরক্তিকর এবং প্রায়শই অপ্রাসঙ্গিক। তাহলে একজন এরুডাইট ব্যক্তি জ্ঞানকে ব্যবহার করেন বোঝানোর জন্য, আর একজন পেডান্টিক ব্যক্তি জ্ঞানকে ব্যবহার করেন নিজেকে জাহির করার জন্য। আচ্ছা, এরুডাইট আর পেডান্টিক তো জ্ঞানের প্রকাশ নিয়ে, কিন্তু এমন জ্ঞানও তো আছে যা ইচ্ছে করেই সবার থেকে লুকিয়ে রাখা হয় বা যা বোঝা খুব কঠিন। সেই ধরনের জ্ঞানকে আমরা কি বলবো? তার জন্যেই আছে এসোটেরিক শব্দটি। এসোটেরিক মানে হল এমন কোনো জ্ঞান যা খুব গোপন, দুর্বোধ্য এবং যা শুধুমাত্র ওই যে বলে না দীক্ষিত বা অল্প কিছু মানুষই বোঝে। আচ্ছা। যেমন দর্শনের কিছু গভীর তত্ত্ব বা কোনো গুপ্ত সংগঠনের নিয়মকানুন সাধারণ মানুষের কাছে এসোটেরিক মনে হতে পারে। The rituals of the ancient cult were esoteric and known only to the high priests. তাহলে এরিওডাইট হল ব্যাপক ও প্রকাশ্য জ্ঞান, পেডান্টিক হল জ্ঞানের বিরক্তিকর প্রদর্শন, আর অ্যাসোটেরিক হল গোপন বা সীমিত জ্ঞান। জ্ঞানের কত রকম রূপ! আচ্ছা, জ্ঞানের একেবারে শুরুর পর্যায়টাকে কি বলা যায়, যখন কোনো ধারণা বা পরিকল্পনা সবেমাত্র জন্ম নিয়েছে? তার জন্য একটি চমৎকার শব্দ হল ইনকোয়েট। এর মানে হল অপরিণত, প্রাথমিক বা অসম্পূর্ণ। কোনো কিছু যা সবে শুরু হয়েছে এবং এখনও পুরোপুরি গঠিত হয়নি। ইনকোয়েট? হ্যাঁ, যেমন শি প্রেজেন্টেড হার ইনকোয়েট আইডিয়াস ফর দ্য প্রজেক্ট টু দ্য টিম, অর্থাৎ তার ধারণাগুলো এখনও কাঁচা, সেগুলোকে আরও বিকশিত করনা হোগা। এই ইনকোয়েট বা অপরিণত ধারণার ঠিক বিপরীত দিকে তাহলে কে আছেন? নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ। একদম। আর তার জন্য আমাদের শব্দটা হল কনসিয়র, অর্থাৎ রসজ্ঞ বা কোনো নির্দিষ্ট বিষয়ে, যেমন শিল্প, সঙ্গীত বা খাবার, যার গভীর এবং বিচারমূলক জ্ঞান আছে। এর সাথে প্রায় আরেকটা শব্দকে গুলিয়ে ফেলা হয়, ডিলেট্যান্ট। আহা, কনসিয়ার বনাম ডিলেট্যান্টে, এটা তো খুব মজার তুলনা হবে। হ্যাঁ, কনেসিয়র হলেন একজন সত্যিকারের বিচারক। যেমন, হি ওয়াজ আ কনেসিয়র অফ ক্লাসিক্যাল মিউজিক, able to distinguish subtle differences between interpretations. অন্যদিকে ডিলেট্যান্ট হলেন একজন শখের বা অপেশাদার অনুরাগী। তার আগ্রহ থাকতে পারে কিন্তু গভীরতা বা বিচার ক্ষমতা নেই। আচ্ছা। তিনি হয়তো অনেক বিষয়ে একটু একটু জানেন কিন্তু কোনোটাতেই বিশেষজ্ঞ নন।
আমরা তো সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ডিলেটান্ট দেখি যারা কয়েকটা ইউটিউব ভিডিও দেখে নিজেদের কনেসিওর হিসেবে জাহির করেন। একেবারে বাস্তব উদাহরণ। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। প্রকৃত জ্ঞান বা এক্সপার্টিজ অর্জন করতে সময় ও সাধনা লাগে। অগভীর জ্ঞান দিয়ে বিশেষজ্ঞ হওয়া যায় না। আর এই গভীর জ্ঞানের অভাব কিন্তু অনেক সময় আর্থিক জগতেও বড় প্রভাব ফেলে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ঠিক, সত্যিকারের এক্সপার্টিজ প্রায়ই আর্থিক সাফল্যের দিকে নিয়ে যায়। চলুন তাহলে আমাদের শেষ জগৎ অর্থাৎ সম্পদ ও দারিদ্র্যের শব্দগুলো নিয়ে কথা বলা যাক। নিশ্চয়ই। আর এই পর্বের শুরুতেই যে শব্দটি আছে তা বেশ ভারী, ফ্যানিউরি। এর মানে হলো চরম দারিদ্র্য। এটা মনে রাখার জন্য ফেনির কথা ভাবা যেতে পারে। যার কাছে একটা পেনিও নেই সে পেনিউরিতে ভুগছে। হ্যাঁ, এবং এটা সাধারণ দারিদ্র্যের চেয়ে অনেক বেশি গুরুতর অবস্থা বোঝায়। ফেনিউরি মানে হল সহায় সম্বলহীনতা, চরম অভাব। এটা এমন একটা অবস্থা যেখানে মানুষের বেঁচে থাকার মৌলিক উপাদানগুলোই থাকে না। যেমন চার্লস ডিকেন্স নভেলস অফেন ডিপিক্ট ক্যারেক্টার্স লিভিং ইন আটার ফেনিউরি। ফেনিউরির সাথে সম্পর্কিত আরেকটি শব্দ হলো ফসিটি। এর মানেও তো অভাব বা স্বল্পতা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? এটা একটা দারুণ প্রশ্ন। এখানে ৩টে শব্দকে একসাথে বুঝলে বিষয়টা পরিষ্কার হবে: ফেনিউরি, ফসিটি এবং প্লেথরা। আচ্ছা, ফেনিউরি বিশেষভাবে এবং শুধুমাত্র অর্থের চরম অভাব বা দারিদ্র্য বোঝায়, কিন্তু ফসিটি যে কোনো কিছুর অভাব বোঝাতে পারে। টাকা, তথ্য, প্রমাণ, ভালোবাসা যা কিছু হতে পারে। ওহ আচ্ছা। তার মানে একজন ধনী ব্যক্তিরও জীবনে ভালো বন্ধুর পসিটি থাকতে পারে, কিন্তু তার পেনিউরি থাকার সম্ভাবনা নেই। একদম ঠিক। যেমন there was a paucity of evidence to convict the suspect। এখানে পেনিউরি ব্যবহার করা যাবে না। আর এই পসিটির ঠিক বিপরীত শব্দ হল প্ল্যাথোরা। এর মানে হল কোনো কিছুর প্রাচুর্য বা প্রয়োজনের চেয়ে বেশি থাকা। যেমন আজকাল অনলাইন শপিং সাইটে গেলে প্লেথোরা অফ অপশনস দেখে মাথা ঘুরে যায়। কোনটা ছেড়ে কোনটা কিনব বোঝা মুশকিল। নিখুঁত। The plethora of choices often leads to decision paralysis। সুতরাং পেনিউরি হল টাকার চরম অভাব, পসিটি হল যে কোনো কিছুর স্বল্পতা, আর প্লেথোরা হল যে কোনো কিছুর প্রাচুর্য। অভাব ও প্রাচুর্যের এই তিনটি স্তর বোঝাটা খুব জরুরি। এবার অর্থের সাথে সম্পর্কিত দুটো ইতিবাচক শব্দ নিয়ে কথা বলি। প্রথমটি ফ্রুগ্যালিটি বা মিতব্যয়িতা। আমার দাদুকে দেখতাম, তিনি পয়সা বাঁচানোর জন্য অদ্ভুত সব কাজ করতেন, পুরনো জিনিস সহজে ফেলতেন না। তখন ভাবতাম কৃপণতা, কিন্তু এখন বুঝি ওটা কৃপণতা ছিল না, ওটা ছিল তার ফ্রুগ্যালিটি, একটা জীবন দর্শন। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য তুলে ধরেছেন। ফ্রুগ্যালিটি কৃপণতা নয়, এটা হলো বুদ্ধিমত্তার সাথে সম্পদের ব্যবহার করা, অপচয় না করা এবং প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্য বোঝা। রাইট। এটা একটা ইতিবাচক গুণ, একটা সচেতন নির্বাচন। যেমন থ্রু ইয়ার্স অফ ফ্রুগ্যালিটি দে সেভড ইনাফ টু বাই দেয়ার ওন হাউস। আর আমাদের তালিকার শেষ শব্দটি হল ম্যাগনানিমিটি। এর মানে মহানুভবতা বা উদারতা। এটাও তো প্রাচুর্যেরই এক রূপ, তাই না? অবশ্যই, তবে এটা আর্থিক প্রাচুর্যের চেয়েও অনেক বড়। এই শব্দটির উৎস খুঁজলে এর গভীরতা বোঝা যায়। এটি এসেছে ল্যাটিন শব্দ মাগনা মানে মহান এবং অ্যানিমাস মানে আত্মা থেকে, অর্থাৎ মাগনানিমিটি মানে হল মহান আত্মা। বাহ! এটা শুধু টাকা পয়সার উদারতা নয়, বরং প্রতিশোধ না নেওয়া, ছোটখাটো ভুলকে ক্ষমা করে দেওয়া, প্রতিদ্বন্দ্বীর প্রতি সম্মান দেখানো, এই সব মহৎ গুণের সমন্বয়। তাহলে এর সাথে সততা বা প্রবিটির পার্থক্য কি? প্রবিটি মানে হল চারিত্রিক দৃঢ়তা এবং সততা, বিশেষ করে আর্থিক লেনদেনে। একজন মানুষ প্রবিটির অধিকারী হতে পারেন, অর্থাৎ তিনি দুর্নীতিগ্রস্ত নন, কিন্তু তিনি ম্যাগন্যানিমাস নাও হতে পারেন। ম্যাগন্যানিমিটি হল সততার চেয়েও বড় একটি গুণ, যেখানে নিজের ক্ষতি স্বীকার করেও অন্যকে ক্ষমা করার মতো মহত্ব থাকে। যেমন দ্য উইনিং টিম শোড magnanimity in victory by praising their opponents। অসাধারণ। তাহলে আজকের আলোচনা আমরা প্রায় শেষ করে আনলাম। আমরা দেখলাম কিভাবে শক্তি, জ্ঞান এবং সম্পদের জগতে প্রাচুর্য আর অভাব বোঝানোর জন্য কত সূক্ষ্ম আর শক্তিশালী শব্দ রয়েছে। ল্যাসিটিউড থেকে ইবিউলিয়েন্ট, ডিলেটান্ট থেকে কনোসিয়ার আর পেনিউরি থেকে ম্যাগন্যানিমিটি,
প্রতিটি শব্দই এক একটি অবস্থার গভীরতাকে তুলে ধরে। একদম। আর আজকের আলোচনার মূল শিক্ষা এটাই, শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয়, শব্দ আমাদের চিন্তার কাঠামোকেও তৈরি করে। যখন আমরা ল্যাসিটিউড এবং টর্পোরের পার্থক্য বুঝি, তখন আমরা ক্লান্তির দুটি ভিন্ন স্তরকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি। যখন ফ্রুগ্যালিটিকে কৃপণতা না ভেবে একটি দর্শন হিসেবে দেখি, তখন অর্থ নিয়ে আমাদের মানসিকতাই বদলে যায়। শব্দের এই নিউয়ান্স বা সূক্ষ্মতা বুঝতে পারা মানে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে পারা। তাহলে শেষ পর্যন্ত এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো একটি সমৃদ্ধ শব্দভাণ্ডার আমাদের চারপাশের জগৎকে আরও ভালোভাবে বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করে। আর এখানেই আমরা আজকের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম যে প্রাচুর্য বা অভাব বোঝানোর জন্য আমাদের ভাষায় কত রকম শব্দ আছে। আপনার কি মনে হয় প্রাচুর্যের এই ভাষা, সেটা ইবিউলিয়ান্স মানে শক্তির প্রাচুর্য, এরুডিশন জ্ঞানের প্রাচুর্য, বা ম্যাগন্যানিমিটি উদারতার প্রাচুর্য হোক, এই শব্দগুলো জেনে এবং ব্যবহার করে আমরা কি নিজেদের জীবনে টাটস্যাকলি সেই গুণগুলোকে আরও বেশি করে আনতে পারি? অর্থাৎ ভাষা কি আমাদের বাস্তবতাকেও বদলে দিতে পারে? হ্যাঁ, এই বিষয়টি নিয়ে ভাবার অনুরোধ রইল।